হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পড়াশোনা চলতেছে তো ঠিক মতো? ঠিক আছে, আজকে আমরা করবো তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যা চলে যাই, শুরু করি। খাতা কলম নিয়ে রেডি হও। দেখো, প্রথমে আসি গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের। এখানে তো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হলো সমষ্ণ, আরেকটা হলো রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এত জুল কাজ সম্পাদিত হয়, ব্যবস্থার উপর অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত, তার মানে বের করতে হবে কি ডিইউ অথবা ডেল ইউ। কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে যেটা তোমার থিওরি জানতেই হবে, ডিকিউ ইজ ইকুয়াল টু কত, 0। আর একটা যেহেতু মান দেওয়া আছে আর একটা 0 না হলে আমি তিনটা ডাটার মান কি করে বের করবো, তাই না? কারণ কি আমার তো সূত্র হলো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস হলো কি ডি ডাব্লিউ। তাহলে তিনটার মধ্যে দুটোর মান না থাকলে বুঝবো যে সেই সময় আরেকটা 0 হবেই না, তো হবে না। কিন্তু সূত্রটা থিওরিটা মনে রাখতে হবে, এটা থিওরিতেও তো আসতে পারে। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু কি আসে, মাইনাস ডি ডাব্লিউ। কিন্তু এবার আরেকটা যেটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানার কথা, যে ব্যবস্থার উপর কি লেখা আছে, ব্যবস্থার উপর। ব্যবস্থার উপর হলে কেটোকাজ কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস হচ্ছে 350 জুল। তার মানে অ্যান্সার কত, 300 প্লাস 350 জুল। কি বোঝা গেছে? তাহলে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই একটা অঙ্কের ভিতরে। এই জন্য অঙ্কটা দিয়ে আমি শুরু করলাম, যে একটা হলো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু 0, আর একটা হলো এই জিনিসগুলো পরীক্ষার সময় আসলে যখন মডেল টেস্ট হয় তখন একসাথে আসলে বা মেন পরীক্ষার সময় মনে থাকে না এগুলো। ব্যবস্থা যদি নিজে কাজ করে, সিস্টেম কর্তৃক কাজ, মানে বাই দা সিস্টেম, আর ওভার দা সিস্টেম তাহলে কি ঋণাত্মক। বাই দা সিস্টেম হলে ধনাত্মক, ওভার দা সিস্টেম হলে ঋণাত্মক। বোঝা গেল? আচ্ছা, পরেরটা আছে পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আছে, গ্যাসের চাপ এত স্থির থেকে ধীরে ধীরে এত তাপ শক্তি সরবরাহ করা হয়, মানে সমস্ত এত কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন মানে হলো ডেল ভি। তার মানে বোঝা যাচ্ছে এখানে এই সূত্রটাই আসবে, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো পি ডেল ভি। এখানে একটু উল্টো করে চাইছে, নরমালি আমরা ডেল ডাব্লিউ বের করি, এখানে বের করতে হবে ডেল ভি। তারপরে ডেল ডাব্লিউ বাই হলো কত, পি। তাহলে ডেল ডাব্লিউ সরবরাহ করায় এত কাজ সম্পাদিত হয়, কাজ নিজেই সম্পাদিত হচ্ছে, তাহলে এখানে পজিটিভ, তাহলে 1200। আর বাই পি হলো কত, 300। তাহলে 0 0 কেটে গেল, 3 12 কত, 4। তাহলে অ্যান্সার হবে 4। এককটা একটু খেয়াল করো, যেহেতু আয়তন তার মানে অবশ্যই মিটার কিউব। ঠিক আছে, অঙ্কটা একটু উল্টো করে চাইছি। অঙ্কটা সহজ, তোমরা পারবে আশা করি। তারপরেও আমি সবসময় চেষ্টা করি যাতে সব ধরনের অঙ্ক তোমাকে করানো যায়। তাহলে এখান থেকে ডেল ভি বের করতে হবে, 4 মিটার কিউব। এবং সরবরাহ করা হচ্ছে, সরবরাহ করলে পজিটিভ কারণ কাজ নিজে সম্পাদিত হয়, আর আউটপুট হলো নেগেটিভ। সমষ্ণ প্রক্রিয়ায় খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এত তাপমাত্রায় 4 মোল গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে 2V1 হলো, তার মানে আয়তন দ্বিগুণ হলো। সেই জিনিসটাকে ইংলিশে লেখা। গ্যাসটি কর্তৃক কৃত কাজ কত? এটা তোমাদের ক্লাসে বলছি যে এরকম যখন একটা আয়তন থেকে আরেকটা আয়তনে যায় তখন লোয়ার লিমিট টু আপার লিমিট একটা ইন্টিগ্রেশনের ব্যাপার চলে আসে। তো সেখান থেকে কৃত কাজের ডাইরেক্ট সূত্র আমরা জানি, কারণ অত ইন্টিগ্রেশন তো আমরা করবো না, এবং ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনআরটি লন V2 বাই V1, এনআরটি লন V2 বাই V1 জানো হয়তো, না জানলেও জেনে নিবা। তাহলে ক্যালকুলেশনটা কি করবো, এন মানে 4 মোল, 4, আর মানে আমি 8 পয়েন্ট ধরবো না, 8 ধরবো, টি হলো 400, সুন্দর মান, আর এটা হলো লন 2। হ্যাঁ, তাহলে 4 ইন্টু 8 ইন্টু 400, আর লন 2 মানে 0.693, তাহলে 0.6, আর 0.6 মানে হলো এটা যদি উঠাই দিই তাহলে 6 বাই কত, 10। তাহলে এবার আমরা সুন্দর করে কাটবো, 0 সাথে 0 কেটে গেল, নিচে আর কিছু নেই, এবার গুণ করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে গুণ করলে 4 8 32, আর এখানে হলো 400 কত, 24, এর কত, 0। তাহলে এটা আমরা গুণ করে দেবো, অ্যান্সার আসবে 9216 জুলের কাছাকাছি। হ্যাঁ, পুরোপুরি এটা তো আসবে না, কারণ আমরা 0.693 জায়গায় 0.6 ধরছি, আর 8.31 এর জায়গায় আর এর মান 8 ধরছি। তাহলে অ্যান্সার 9000 বা 8800 900 এরকম আসবে। যাই হোক, এত বড় অঙ্কের এই পর্যন্ত কাছাকাছি অ্যান্সার আনাটাই একটা বড় ব্যাপার। তাহলে বুঝতে পারলাম লন 2 এর মানটা একটু মনে রাখবে, বা তোমরা জানো কেমিস্ট্রিতে করছো তোমরা, ওই যে ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে 0.693 আমরা 0.6 ধরে করবো। তাহলে এই অঙ্কটা মাথায় রাখতে হবে, যখন আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় একটা আয়তন থেকে আরেকটা আয়তনে যাবে, নোট করতে পারো, যেমন আগেরটা ছিল রুদ্ধতাপীয়, সমষ্ণ প্রক্রিয়ায় যখন একটা আয়তন থেকে আরেকটা আয়তনে যাবে তখন এনআরটি লন V2 বাই V1, এটা কিসের সূত্র, কৃত কাজ। ঠিক আছে,
কোন একটি আদর্শ গ্যাসের চাপ P, এটা সহজ অঙ্ক। গ্যাসটির আয়তন 2 গুণ, গরম তাপমাত্রা 3 গুণ করলে চাপ কত হবে? তাহলে এটা তোমরাই করে ফেলতে পারো। তাহলে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু হলো P2 V2 বাই T2, কারণ সবগুলোই আছে, দেখো কোনোটা স্থির না। তাহলে আদর্শ গ্যাসের চাপ P, তাহলে P V1 হলো V আর T1 হলো T। দ্বিতীয় ক্ষেত্রে আয়তন দ্বিগুণ, চাপ বের করতে হবে, তাহলে P2 বের করতে হবে। V2 হলো 2V আর T2 হলো 3T। তাহলে এবার এখান থেকে দুই পাশ থেকে কাটাকাটি করে তোমার P2 এর মান চলে আসে 3/2, তার মানে 1.5P। 3/2 তার মানে হচ্ছে 1.5P। এটা খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। আমি তো সব মিডিয়াম বোর্ডিং সব ধরনের অঙ্কই তোমাকে করাই, এটা তোমরা জানো, যাতে আমরা বোর্ড না হয়ে যায়। এই অঙ্কটা পরীক্ষা আসলে তোমার মধ্যে একটু, অঙ্কটা খুবই সহজ, কিন্তু তোমার মনের মধ্যে একটু খুঁত দেবে যে অঙ্কটা কিভাবে করা যায় আসলে। হ্যাঁ, কিন্তু আসলে সহজ অঙ্ক। একটি আদর্শ গ্যাস একটি ভারসাম্য অবস্থা এরকম ভাবে দেওয়া আছে থেকে অন্য ভারসাম্য অবস্থায় এরকম ভাবে পরিবর্তিত হয়। তাহলে T1 ও T2 এর সম্পর্ক কি? কারণ T1 T2 কোনো মান নেই, এটা কিছুই না। তোমাকে ওই বাংলায় কথা না লিখে জিনিসটা আসলে এভাবে ব্র্যাকেট আকারে দিয়ে দিয়েছে যে চাপ 1 গুণ ছিল, সেটা 2 গুণ হয়েছে। আয়তন 1 গুণ ছিল, সেটা কয় গুণ হয়েছে? 3 গুণ। দেখো তাপমাত্রা আর n এর কোনো পার্থক্য নেই, তাহলে n এখানে কনস্ট্যান্ট আর তাপমাত্রার সম্পর্কটা আমাকে বের করতে হবে, এছাড়া কিছুই না। তাহলে আগেরটারই অঙ্ক আমরা করতে পারি। P1 V1 বাই T1 একবারে আমরা লিখতে পারি 2P1 ইন্টু 3V1 বাই কত? T2। তাহলে এখান থেকে আসে T1 ইকুয়াল টু T2 বাই 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। তাহলে এটাই হলো তোমার T1 আর T2 এর মধ্যে সম্পর্ক। তাহলে অঙ্কটা দেখো করা থাকলে এখন তোমার কাছে একদম পানির মতো লাগতেছে, কিন্তু করা না থাকলে একটু মাথার মধ্যে একটু চক্কর দিতেই পারে যে আসলে এরকম ভাবে মানটা দেয়া আছে, এইভাবে কিভাবে আমরা T1 T2 সম্পর্ক বের করবো। কিন্তু আসলে জিনিসটা আমি এই জন্য খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায়, যেটাকে বলে চুন চুনকে বের করা, তো চেষ্টা করি যে তোমাদের যাতে আসলে সব ধরনের অঙ্ক, হ্যাঁ, কারণ এই ব্র্যাকেট দেওয়া মানে হলো চাপটা 2 গুণ হচ্ছে, আয়তন হলো 3 গুণ হচ্ছে, বাকি দুইটা কনস্ট্যান্ট আছে। T1 T2 বের করতে হবে, n কোনো কাজে লাগবে না। যদি আবার লাগতো তাহলে PV = n আর T চলে যেতাম, ঠিক আছে। এই সূত্রের অঙ্ক খুবই সহজ, তোমরা জানো। এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবা বলে দেওয়ার পরেও এই যে জিনিসটার উপরে খেয়াল করতে হবে। এই যে রেফ্রিজারেটর, তোমরা এতদিনে জেনে গেছো বা বলছি আমি ক্লাসে খুব ভালো করে, যে কার্নো ইঞ্জিন যে কাজ করে রেফ্রিজারেটর ঠিক তার অল্টারনেট কাজ করে, তেমন সূত্রটা চেঞ্জ হয়ে যায়। 5টা সূত্র আছে। তাহলে এত জুল তাপাধারে বর্জন করে আর এত জুল তাপ অপসারণ করলে কার্য সম্পাদন সহগ কত? তাহলে সূত্রটা হলো ইটা ইজ ইকুয়াল টু Q1 বাই W। হ্যাঁ, তোমার সেক্ষেত্রে সূত্র কি ছিল আমি যদি বলি, এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে W ইকুয়াল টু ইটা কিউ, আর এখানে কি আসতেছে ইটা ইকুয়াল টু কিউ বাই W, উল্টে গেছে, W আর কিউটাকে উল্টে গেছে। তাহলে এখান থেকে আমি যাকে একবারে ক্যালকুলেশন করবো, কারণ Q1 এর মান তোমার দেয়া আছে যে 400, যেটা তাপ অপসারণ করতেছে, আর এটা হলো কি বর্জন করতেছে, এটা হলো 400 দেয়া আছে। কিন্তু W মানে আমরা আবার এটা লিখতে পারি, এই যে এখানেও কিন্তু তোমার অনেকে ভুল যাবে, দাগায় রাখতে পারো, আমি ভুল করবো, কিছু করার নেই। W সূত্র ছিল আসলে কনভেনশনের ক্ষেত্রে Q1 মাইনাস Q2, কিন্তু এখানে উল্টে যাবে, তাহলে কি হচ্ছে Q2 মাইনাস Q1। তাহলে এটা একটু খেয়াল করতে হবে। তাহলে 400 বাই 700 মাইনাস 400, এই জিনিসটা বোঝা গেছে তো। এখানে Q1 হলো 400 আর Q2 হলো কত? 700, কারণ তাপাধারে বর্জন করতেছে আর ঠান্ডা প্রকোষ্ঠ থেকে। হ্যাঁ, তাহলে এই জন্য এটা উল্টে যাচ্ছে। তাহলে এখানে আসতেছে 400 বাই 300, তার মানে অ্যান্সার হলো 4/3 অথবা 1.33। 4/3 অথবা 1.33, তাকে বোঝা গেছে কিনা? আর কার্য সম্পাদন সহগ মানেই হলো দক্ষতা, সহগ, দক্ষতা, এগুলো সবই একই জিনিস, যেটা হলো ইটা। কিন্তু পরীক্ষার সময় খুব ভালো করে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই অঙ্ক করার সময়, যেটা আসলে কার্নো ইঞ্জিন নাকি রেফ্রিজারেটর, এইগুলো মনে রাখতে পারলে ফিজিক্স সুন্দর, না হলে কঠিন, ঠিক আছে। সুন্দর বা সহজ যেটাই বলো। আচ্ছা, পরেরটা দেখো। এবার কি বলছে এখানে? কার্নো ইঞ্জিন, তাহলে সমস্যা নাই। 500 কেলভিন, কিছু বলা না থাকলে বলছি তোমাদের বড়টা হলো T1, ছোটটা হলো T2। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে এত ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে এটা Q1 কিলো ক্যালোরি আছে। তাপ বর্জন করার পরিমাণ কত? তাহলে খুবই সহজ সূত্র, T1 বাই T2 সমানুপাতিক Q1 বাই Q2। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে এখানে হলো 500 বাই হলো 250, আর এখানে Q1 মানে হলো 1000। খুবই সিম্পল ক্যালকুলেশন এটা। তাহলে এর সাথে কাটাকাটি গেলে কত? 2। তাহলে Q2 ইকুয়াল টু 1000 বাই 2, তার মানে Q2 ইজ ইকুয়াল টু কত? 500 ক্যালোরি। Q2 ইজ ইকুয়াল টু কত? 500 ক্যালোরি। এটা খুব সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলো ঘোরায় গাছানোর কিছু নেই, এই জন্য আমি ডিরেক্ট বলে দিচ্ছি। একটি তাপ ইঞ্জিনের, তাপ ইঞ্জিন মানুষ কার্নো ইঞ্জিন, রেফ্রিজারেটর বলা থাকে আলাদা কথা। কার্যকর বস্তু এত তাপমাত্রা
উৎস থেকে এত তাপ গ্রহণ করে শীতল আধারে, তাহলে প্রথমটা হলো T1, পরেরটা হলো তোমার Q1 এবং তাপ বর্জন করে Q2, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে আমরা কোন সূত্র দিয়ে করতে পারি? এটা তো আমরা দুইটা সূত্র জানি, একটা হলো 1 - Q2/T1 100% আর একটা হলো 1 - T2/T1 × 100%। তাহলে এখানে Q দুটো দেওয়া আছে, তাহলে আমি T তে যাব না, তাহলে Q তে যাব। তার মানে আমার সূত্র আসবে 1 - Q2/Q1 × হলো 100%। ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। দেখো Q2 কত? 840, সরি ভুল লিখছি আমি, 630। Q2 হলো, Q1 সবসময় বড় হবে, এটা স্বাভাবিক। তাহলে 630 আর বাই হলো 840। দেখো তো ক্যালকুলেশনটা করা যায় কিনা, খুব যে কঠিন হবে তা না। 840 মাইনাস লসাগু যদি করে দিই, তাহলে 840 এটা তো কয়জন আছে? আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে কথা হয়, দেখো তো এখানে 210/840। দেখো একটা লাইনে আসছে, কিভাবে লাইন আসছে বুঝতেছি। 0 সাথে 0 কেটে গেলে 21 এর সাথে 84 কাটলে এখানে একটা 4 আসে, তার মানে 1/4 মানে 0.25 × 100%। তাহলে কি সুন্দর একটা অ্যান্সার চলে আসলো কারেক্টলি, একেবারে কত? 25%। কত? 25%। কি বোঝা গেছে? তাহলে ক্যালকুলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটু খেয়াল করুন। তাহলে এখানে কিন্তু আমরা T1 T2 ইউজ করলাম না, কারণ কি T একটা দেয়া আছে। হ্যাঁ, এমন আরেকটা ভাবেও করা যায়, তুমি যদি করো টাইম নষ্ট হবে, এই তাছাড়া কিন্তু না। আগের সূত্রের মতো যদি আমরা T1/Q2 T1/T2 করে ওখান থেকে T2 বের করে নিই, তারপরে যদি এটা বের করি, তাও কিন্তু করা সম্ভব। তাহলে একবারে যেহেতু হচ্ছে, আমি দুইটা সূত্রে কেন করতে দেবো, তাই না? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন T1 T2 দেয়া আছে, যে দক্ষতার কাজ করে ঠিক সমদক্ষতার কাজ করে। সমদক্ষতা বলা মানে আমি প্রথমেই এটা লিখে নিতে পারি, η1 = কি, η2, এটা সম্পর্কে বলে দিছে সমদক্ষতা। T ও 900 কেলভিন তাপমাত্রায় T এর মান কত? তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 1 - T2/T1, আর এটা লিখতে পারি T2' আর T1', তুমি তোমার মতো ধরতে পারো। তাহলে 1 - T2 হলো কত? 400 বাই হলো কত? 800। সিম্পল, ক্যালকুলেশনটা করতে হবে। আর এখানে হলো T বাই কত? 900। T বাই কত হচ্ছে? 900। কাজ সমদক্ষতার কাজ করে T ও 900 কেলভিন তাপমাত্রায়। আমরা এটা ধরছি হলো 400 আর 800, তাহলে এইটা হবে হলো, এখানে ইচ্ছা মতো ধরলে হবে না, পরপর আসতে হবে। তাহলে এটাকে ধরতে হবে কি, এটা হলো 900 আর এটা হলো T। দেখো বোঝা গেছে কিনা? এটা তো 400, তাহলে 400 এর জন্য এটা দ্বিতীয়টা, তাহলে এটা কি 900, এটা কি দ্বিতীয়টা, আর এটা 800 এর জন্য প্রথমটা কত? T। ঠিক আছে? তাহলে এবার দেখো 1 1 তো কেটে গেল, মাইনাস মাইনাস কি কেটে গেল, এটার সাথে এটা কাটলে এখানে কত হয়? 2। তাহলে অতএব T = আসে 900 × 2, তার মানে সিম্পল ক্যালকুলেশন 1800 কেলভিন। তাহলে 1 2 ব্যাপারটা একটু খেয়াল করুন, ঠিক আছে? যে কোনটা উপরে ধরবো কোনটা নিচে, কিন্তু এইটার জন্যই কিন্তু আমরা লিখতে পারলাম যে দক্ষতাটা কনস্ট্যান্ট, কারণ দুটো সমান। এটা মানে এটা তো, এই দুটো হলো সমান। কি বুঝতেছি? প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, সে তুমি করা থাকুক আর না করা থাকুক, ঠিক আছে? আচ্ছা, কাজের আরেকটা অঙ্ক করি। দেখো সব ধরনের অঙ্ক আমি করে দিচ্ছি চ্যাপ্টারের মধ্যে, কারণ চ্যাপ্টারটা তো আসলে খুব বেশি বড় না। T1 হলো 400 আর T2 হলো 300, কারণ বড়টা হলো T1। 1000 জুল তাপশক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিনটি কতটুকু? 1000 জুল তাপশক্তি সরবরাহ করা হলো, তার মানে এটা কি Q1। বের করতে হবে এখান থেকে কি W, তাই না? তাহলে W বের করতে গেলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? T1 T2 আছে, Q1 আছে আর W, তাহলে W আমরা জানি ইটা Q1, W হলো ইটা Q1। তাহলে ইটা মানে আবার আমরা বের করে নিতে পারি 1 - T2/T1 ইনটু হলো কত? 100%। তাহলে এবার ক্যালকুলেশনটা করে ফেলি। T2 হলো 300 আর নিচে হলো 400 ইনটু হলো কি 100%। তাহলে 400 - 300 100/4, 100/400, 100/400 মানে সেই 1/4। তার মানে এটা তোমার আসতেছে কত পার্সেন্ট? 25%। তাহলে এখানে হলো 25% ইনটু হলো এই যে Q1, তার মানে কত? 1000 ইনটু হলো 1000। তাহলে 25% ইনটু 1000 মানে আমরা কত লিখতে পারি? 250 জুল, কারণ 25% মানেই কত? 1/4। তাহলে 1/4 ইনটু 1000, তার মানে অ্যান্সার কত হয়? 250 জুল। ঠিক আছে? এই পাঁচটা সূত্র ঘুরে ফিরে বিভিন্ন ভাবে অঙ্কে আসতে পারে, সেই সবগুলো অঙ্কই কিন্তু আমি তোমাকে দেখাই দিলাম। দেখো যে তিনটা অঙ্ক দেখাইছি, তিনটা বা চারটা, তার মধ্যে এটার 5টা সূত্রেই অঙ্ক আছে। এটার 2টা, Q সমানুপাতিক T একটা, W 2টা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটা থিওরিটা কোশ্চেন করি। এই অঙ্কটা, এই থিওরিটা পরীক্ষা অনেক জায়গায় আসে, এই জন্য আমি দিচ্ছি না, আমাদের তোমাদের ম্যাথ করে। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কি? জানা থাকলে খুব সহজ, জানা না থাকলে
কঠিন। একটু কমেন্ট করো তো যে এটা জানো কিনা সবাই, এতে দুটো মিলিত সূত্রটা কে জানো? আমার যতটুকু মনে হয় দু একজন জানো, অনেকে জানো না। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো যে জানো কি জানো না। ঠিক আছে, এই যে প্রথম সূত্র থেকে আমরা পাই যেটা একটু আগে আমরা প্রতিপাদন করলাম, dq = du প্লাস dw। এখান থেকে আমরা আবার লিখতে পারি dq তোমার হলো du, আর এইখান থেকে আমরা লিখতে পারি dw থেকে pdv। dv দিয়ে লেখো বা ডেল ভি দিয়ে লেখো। এটা হলো প্রথম সূত্র, তোমাদের জানার কথা। এবার আসো এখান থেকে দ্বিতীয় সূত্রে তোমাদের জানার কথা, এটা হলো এন্ট্রপির পরিবর্তনের সূত্র। দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার এন্ট্রপি। তাহলে ds আসতেছে dq বাই t। অতএব dq আসতেছে tds। dq আসতেছে কি tds। তাহলে এইটা আর এইটা থেকে dq এর মান যদি এখানে বসাই দিই, তাহলে অতএব দুটো থেকে আমরা কি পাই, tds হলো du প্লাস হলো কি pdv। এটাই হলো তোমার তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। দেখো বোঝা গেছে কিনা? কি বোঝা কি গেছে? দেখো কে কে জানতে একটু কমেন্ট করো তো। কমেন্ট দেখো তো, কমেন্ট করো যে এটা কে কে জানতে আর কে কে জানতে না, যারা উপস্থিত আছো আর কি। তোমরা সবাই গ্রুপে ঠিক মতো পরীক্ষা দিচ্ছ না, ঠিক মতো ক্লাস করতেছো না, এটা আমি তো সবকিছুই খেয়াল করি। আমার কোনো কিছুই নখদর্পণের বাইরে না, কিন্তু জোর করে কাউকে পড়তে বসানো যাবে না এই বয়সে অন্তত। তো যারা ঠিক মতো করতেছো তো তারা ঠিক মতো পরীক্ষা দাও, ক্লাস করো, চান্স এমনি পাবা। কারণ আগের দিন একটা দিছিলাম যে এসবি ইজ নট ফর ফাঁকিবাজি স্টুডেন্টস। তো যারা ফাঁকিবাজি বা যারা বুঝতে পারতেছে যে আমাকে দিয়ে হবে না, তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এটা মাথায় রাখা। যারা শেষ পর্যন্ত এখনো প্রচুর টাইম বাকি, হ্যাঁ এখনো তো নাটক বাকি ভার্সিটিদের, তারপরে আমাদের আরো কোর্স বাকি। তো যারা ঠিক মতো করবে তারা সফলতা তো পাবেই নর্মালি। একে জানতা বা জানতা না একটু কমেন্ট করো, জিনিসটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা, এবার আসলে এন্ট্রপির পরিবর্তনের সূত্র। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত কেজি পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে, তাহলে বাষ্প যেহেতু বলে দিয়েছে, তাহলে ds dq বাই t। dq মানে হলো mLv/t। তাহলে m হলো কত, 373। lv এর মান তোমাদের বলছিলাম শর্টকাটে ধরবা 2 × 10⁶, মানে বাষ্পীভবনের সূত্রটা। আর একটা হলো lf। আর এখানে 100 ডিগ্রি বলছে, তাহলে নিচেও কত, 373। খুব সিম্পল ক্যালকুলেশন, এগুলো ভার্সিটিতে আসছে, কারণ এরকম মানে দিবে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 2 × 10⁶। 2.2 এর পরে পয়েন্ট থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে এত এর একক কি হবে, জুল পার কেলভিন। এর একক কি হবে, জুল পার কেলভিন। কিন্তু এখানে অবস্থা একটু ব্যাপার আছে। এই ডিএস এর সূত্র আছে টোটাল 3টা, এটা হলো একটা, তোমরা জানো। আচ্ছা, এবার আসি 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ 1 গ্রাম পানিতে, গ্রাম কিন্তু খেয়াল করো, এন্ট্রপি বৃদ্ধির পরিণত করতে। তাহলে বরফ থেকে পানিতে যাইতে হবে, তার মানে এবার ds আসতেছে mLf/t। ক্যালকুলেশনটা এটা একটু ইম্পর্টেন্ট, আগেরটা দিদি ছিল। তাহলে m মানে আমি লিখতে পারি 10⁻³ কেজি। হ্যাঁ, lf এর মান তোমাদের বলছি, পয়েন্ট ধরার দরকার নেই, 3 × 10⁵ হচ্ছে 3,36,000। আর t এর মান 0 ডিগ্রি, তার মানে 273 বা 275 ধরতে পারি। সেটা আমি পরে আসতেছি, কেন 273 লিখে রাখলাম। এখন দেখো এইখান থেকে সহজ করতে গেলে যে জিনিসটা, এখানে 10⁻³ 10⁵, তাহলে উপরে আসতেছে 10 কি স্কয়ার, আর নিচে কত, 273। তাহলে আমরা এইখানে যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে কি আসে দেখো, এখানে 3 × 10²। 3 × 10² মানে জিনিসটা কত, 300 না? আর নিচে কত, 273। নিচে কত, 273। তার মানে এইটাকে যদি এটা দিয়ে কাটি, তাহলে 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং। তাহলে এখানে অ্যান্সার আছে 1.23। এত কাছাকাছি অ্যান্সার মানে বের করলে আর কিছুই লাগে না। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা একটু ভালো করে খেয়াল করো, নাহলে কিন্তু এটা ক্যালকুলেশন একটু ঝামেলা পড়ে যাবা। যে 3 দিয়ে এটাকে কি করবো, তুমি এবার 3 দিয়ে যদি এখানে কাটাকাটি করো, কাটতেই পারো, নিচে তাহলে 9 আর 1 91 হবে। তো 1/91 কে আবার কি করবো, ঝামেলা পড়ে যাবো। সে একই কথা, 100/91, তার মানে 1 পয়েন্ট সামথিং। তাহলে এটা দেখলেই বোঝা যাবে 1.23 জুল পার কেলভিন। তাহলে এই দুটো হলো খুব ইম্পর্টেন্ট সূত্র, যদি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যায়। কিন্তু ডিএস এর আরেকটা সূত্র আছে, তোমরা জানো, যখন তাপমাত্রার পার্থক্য থাকে তখন একবারে ওই আগের একটা ওই যে ডাব্লু অঙ্কের মতো nRT ln V2/V1 এই সূত্রটা লিখতে পারি। এটা তোমরা জানো, এটা একটু জেনে রাখবা, ms ln T2/T1। কিন্তু এটার অঙ্ক নরমালি ক্যালকুলেটর ছাড়া করার দরকার নেই, যেখানে ক্যালকুলেটর সহ পরীক্ষা হবে
সেইখানে এইটার অঙ্ক আসতে অবশ্যই পারে। কিন্তু এই জন্যই সূত্রটা জেনে রাখো, যারা আমি এখানে দিই এম এস লন T2/T1 যখন তাপমাত্রার পার্থক্য থাকে। কারণ দেখো যে দুটো অঙ্ক করলাম, একটা করলাম মাধ্যমের পার্থক্য বাষ্পে গেল পানি থেকে, আর একটা করলাম বরফ থেকে পানিতে, এটাও কি মাধ্যমের পার্থক্য। কিন্তু যদি আমি বলি 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যাচ্ছে, তখন তো তাপমাত্রার পার্থক্য, তখন সূত্র হবে এটা। তাহলে ডিএস এর টোটাল এই 3টা সূত্র মাথায় রাখলাম। তাহলে লন দিয়ে আমরা এই অধ্যায়ে দুটো সূত্র পেলাম, একটা এনট্রপির আর একটা পেলাম কিসের, কাজের, কৃত কাজের। আচ্ছা, এবার আসো 2 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে উন্নীত করতে প্রয়োজনীয় তাপ কত। এটা কিন্তু আগের অঙ্কের সাথে মিলানোর কোনো দরকার নেই, কারণ এখানে কিন্তু এনট্রপির পরিবর্তন চাইনি, কি চাইছে, তাপ, শুধু চাপ। ওই যে আমরা শুধু তাপমাত্রা ডিকিউ এর থেকে লিখতেছেন এমএলভি, তাহলে এটা শুধু কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু, যেহেতু তাপমাত্রার পার্থক্য হচ্ছে, তাহলে এই সূত্র তোমরা সবাই জানো, এমএস ডেল থিটা। তাহলে এম কত 2 কেজি, এস আমরা জানি পানির কত 4200, বরফ হলে 2100 হয়, আর ডেল থিটা কত 30 - 0, তার মানে কত 30। তাহলে আমরা সিম্পলি 42 দুগুণে 84, 84 গুণ 3 করলে 252, 3টা 0, তার মানে এটাকে आंसर এভাবে লেখা আছে কিলোজুল, 2,52,000, তার মানে এটাকে আমরা কিলোজুলে লিখতে পারি 252 কিলোজুল। তাহলে এটা খেয়াল করবা, নাহলে আগে অঙ্কের পরে অঙ্ক করলে মনে হবে কি যে এটা মনে হয় ডিএস এর সূত্র, কিন্তু এখানে চাইছে তাপ। তাহলে এটা শুধু কিউ, শুধু কিউ। বুঝা যাচ্ছে? পুরো চ্যাপ্টারে সবকিছু ক্লিয়ার করতেছি। এবার একটু তাপমাত্রা আসে। তাপমাত্রা আসলে মানে 5 রকমের স্কেল আছে, তোমরা জানো। ফারেনহাইট স্কেলে কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি হলে, কেলভিন স্কেলে কত, এটা তোমরাও সূত্র জানো, কিন্তু আমি একটু ক্যালকুলেশনের জন্য অঙ্কটা করছি। তাহলে F - 32/9, এমনি দুটো তো মনে রাখবা যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই হয়, সেটা -40 ডিগ্রি, তোমরা জানো। আরেকটা মনে রাখবা কোন তাপমাত্রায় ফারেনহাইট আর কেলভিনে একই হয়, 574.25, এই দুটো মনে রাখবা, এটা পরীক্ষা আসলে ডিরেক্টলি দিবে। তাহলে এখানে এফ এর জায়গায় ফারেনহাইটের জায়গায় কত 50, তাহলে এখানে হলো 50, তাহলে 18/9, আর এটা হলো K - 273/5, তাহলে এখানে কত 2, তাহলে খুব ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। 273 ইকুয়াল টু 5 দুগুণে কত 10, তাহলে অতএব K ইকুয়াল টু কত 283, তাহলে এটা অবশ্যই কিসের, কেলভিনে। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের জন্য অঙ্কটা দিছি না, এই অঙ্ক তোমরা সবাই পারো। ঠিক আছে, এইবার আসো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা পরীক্ষা অনেক জায়গায় আসছে এবং আসবে, খুলনা ভার্সিটি শাস্ত্র এগুলোতে এই ধরনের অঙ্ক বেশি আছে। একটি বস্তুর তাপমাত্রা 9 মিনিটে 50 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নেমে আসে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত, হার মানে সময় দিয়ে ভাগ, মাথায় রাখতে হবে। এত থেকে এত নেমে আসতেছে, তার মানে ডিরেক্ট কিন্তু করা যাচ্ছে না। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানে 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন, তোমাদের বলছিলাম। কারণ সূত্রটা হলো যেহেতু পরিবর্তন দেওয়া আছে, তাহলে C/5 ইজ ইকুয়াল টু কত F/9, এখানে আর মাইনাস হবে না, যখনই পরিবর্তন বা বৃদ্ধি থাকবে তখন আর মাইনাসে হবে না সূত্রে। তাহলে 1 ডিগ্রিতে আসে এই সূত্র থেকে 9/5, তাহলে 50 থেকে 35, তাহলে 15 ডিগ্রি, কি ডেল থিটা কত 15 ডিগ্রি, তাহলে 9/5 ইন্টু হলো কত 15, তাহলে এখানে কত 3, তাহলে কত হচ্ছে 27 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এটা তো অ্যান্সার না, কারণ বলছে নেমে আসার হার, হার হলে একে সময় দিয়ে ভাগ, তাহলে সময়টা কত দিয়ে আছে, এই যে 9 মিনিট, তাহলে 9 ইন্টু কত 60 সেকেন্ডে নিতে হবে, তাহলে কেটে দিই, তাহলে এখানে কত 3, আর 3 এর সাথে 60 কাটলে কত 20, 1/20, তার মানে কত আসে 0.05 না, যদি না জানো ভাগ করে নাও, 0.0 হয় না, আবার 0, তাহলে আবার 0, তাহলে কত 5, তাহলে কত 100, তার মানে কত হচ্ছে 0.05, আর এর এককটা অবশ্যই তাহলে হবে ডিগ্রি ফারেনহাইট পার কি সেকেন্ড। অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বাবা, যেমন এটা মেডিকেল যারা পরীক্ষা দিচ্ছে সবাই তো আসলে মুখে বলতে চায় না, কারণ কি চান্স না পেলে বলতে কেউই চায় না, উপকারী উপকার স্বীকার করা সবার পক্ষে সম্ভব না, আমরা বাঙালি। তা আমাকে 2-3টা মেয়ে আমাকে বলছে যে দাদা আপনার ম্যাথ পুরো ডিরেক্ট আসছে, যে পর্যন্ত আপনি করাইছেন, হ্যাঁ ম্যাথ পুরো ডিরেক্টই আসছে, অন্যগুলোর কথা তো জানি না, কারণ প্রশ্ন দিয়ে দেয়নি। হ্যাঁ, বিইউপি তো কমন আসছে, মেডিটাইমে বেশি কমন আসছে, তো কমন তুমি পাবা। আর তোমাদের যা করাচ্ছি ক্লাসের বাইরেও কতগুলো কমন পাবা, সেটা যারা রেগুলার ক্লাস করতেছো পরীক্ষা দিয়ে আমাকে একটু পারলে কষ্ট করে জানায়, ভালো লাগে। ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্স একটা ব্যাপার থাকে, প্রশ্ন বাঁধানোর চেষ্টা আমরা করি না, কিন্তু হয়ে যায়, আমি তো জানি কোন ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারি। আচ্ছা, এবার আসো এই যে রোদ থার্মোমিটার বলা আছে, রোদ থার্মোমিটার থাকলে অঙ্কটা করার আগে আমাকে সূত্রে চলে যেতে হবে, r θ - r0 বাই r100 - r0 ইন্টু হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
রোধ থাকলে আর, চাপ থাকলে পি, বরফ বিন্দু থাকলে এক্স, এই তিনটাই নর্মালি থাকে। এখন এটা হলো প্রকৃত তাপমাত্রা, এটা ওর রোধ, এটা 0 ডিগ্রিতে বরফে, এটা হলো 100 ডিগ্রি স্টিমে। তাহলে কোনটা কোনটা দেওয়া আছে দেখো তো। আর থিটা কত? 0 ডিগ্রি আর 100 ডিগ্রিটা দেওয়া আছে। 0 ডিগ্রিটা 11, তাহলে এটা হলো 11, নিচেও এটা কত 11, 100 ডিগ্রিটা কত 16। তাহলে এখানে তরলের স্ফুটনাঙ্কে আছে কত 36, তাহলে এটা হলো 36। এই যে অঙ্ক হয়ে গেল, কারণ ডাটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হলো প্রকৃত তাপমাত্রা, এটা হলো ওই তাপমাত্রা রোধ, সেটাই দেওয়া আছে। তাহলে কত হচ্ছে 36 মাইনাস 11, তার মানে উপরে হলো 25 আর নিচে হলো 5 কিন্তু হলো 100, তার মানে এখানে হলো কত 5, তার মানে অ্যান্সার আসতেছে কত 500 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার আসতেছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে তোমাকে রোদ দিলেও যা, চাপ দিলেও তাই। বইতে বিভিন্ন বইতে সব ধরনের অঙ্ক আছে, এক বইতে আসলে নেই, কারণ তোমরা হয়তো ইন্টার অনেকে নাও করে থাকতে পারো। আর বরফ বিন্দু বললে এক্স, ঠিক আছে ওকে। কিন্তু এইবার যে অঙ্কটা করাবো তোমার কাছে একই অঙ্ক মনে হবে, কিন্তু তুমি লিখে রাখতে পারো যে আমি ভুল করবো, আপনার কিছু করার নেই। এই অঙ্কটা 95% স্টুডেন্ট ভুল করে বসে নিজের অজান্তে, কিন্তু মনে হবে একই। দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু দেওয়া আছে, তাহলে এটা হলো কি x নট, এবার বরফ বিন্দু স্টিম বিন্দু, তাহলে এটা হলো কি x100। কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি হলো, ওই তাপমাত্রা থার্মোমিটারের পার্ট কত, তাহলে আগেরটার মতোই আমরা x দিয়ে সূত্র বসাবো, x থিটা মাইনাস x100 মাইনাস x নট ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভুল করবো, হ্যাঁ ভুলটা একটু দেখো। x নট কত 5, তাহলে এখানে হলো -5, এখানেও কত -5, x100 কত 115। ঝামেলা যেটা তুমি তো মনে করবা যে x থিটাই দেওয়া আছে, সেটা হলো 50, বের করবো কি থিটা না। কারণ আমি তোমাকে বারবার বলছি বাংলা লেখার সময় ক্লাসে এবং এখনো, যে প্রকৃত তাপমাত্রা হলো থিটা, আর ওই তাপমাত্রার পার্ট হলো x থিটা। এখানে দেখো তাপমাত্রা যে আছে শুধু পার্ট না, এটা কত 50 ডিগ্রি, তাহলে ওটা প্রকৃত। এটা দেখে বোঝা যায় ওই থার্মোমিটারের পার্ট কত হবে, তার মানে বের করতে হবে কি x থিটা। এই জিনিসটা হলো অঙ্ক, এই অঙ্ক দিয়ে দিলেই অনেকে ধরা খেয়ে যায়, কারণ মনে করে যে থিটা সবসময় বের করতে হবে। এগুলো হলো এক্সট্রাঅর্ডিনারি অঙ্ক, সব বইতে থাকে না। তাহলে x থিটাটা বের করতে হবে, আর এই থিটাটা তোমার দেয়া আছে কত ডিগ্রি 50 ইন্টু হলো 100। তাহলে এইবার ক্যালকুলেশনটা করতে হবে, দেখি ক্যালকুলেশনটা কি ইম্পর্টেন্ট। কত আসে দেখো, এই নিচে আসে হলো 115 মাইনাস হলো 5, তার মানে কত 110। ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, করতে পারি কিনা দেখো। 110 এর সাথে 50 গুণ করতে হবে, 110 এর সাথে 50 গুণ করলে 5 এখন কত 55, তারপরে দুইটা শূন্য, আর এখানে থাকতেছে 100 দিয়ে যদি গুণ x থিটা -5 ইন্টু হলো কত 100। হ্যাঁ, তাহলে 100 যদি এই পাশে ভাগ করে দিই, তাহলে 0 0 কেটে যায়, তাহলে শুধু থাকে কত 55। দেখো হয়ে গেছে, কত সহজে করলে সহজে করা যায়। তাহলে অতএব x থিটা ইকুয়াল টু 55 প্লাস 5, তার মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড 60 ডিগ্রি। কিন্তু বোঝা কি গেছে, ভালো করে ওখানে আন্ডারলাইন করো বা নোট করে রেখো। এই যে তাপমাত্রা হলো প্রকৃত তাপমাত্রা থিটা, আর ওই তাপমাত্রার যে পার্ট মানে যে রিডিং আমরা প্র্যাকটিক্যাল করার সময় যে রিডিং নিয়ে থাকি, ওই পার্টটা হলো কি x থিটা। তাহলে এখানে এটা বলছে কি x থিটা। যেসব জায়গায় তুমি ভুল করবা সেটা ধরাই দিয়াই সবসময় আমার ক্লাসের মেন দায়িত্ব, এটা তোমরা প্রথম থেকে দেখে আসতেছ। হ্যাঁ, কারণ কি যাতে ভুল করতে গেলেও একটু মনে পড়ে যে না দাদা তো এটা দিয়ে একটু খুশা মারছিল, এটা একটু মাথায় রাখতে হবে। আর নর্মালি করে দিলে তুই বুঝতে পারো না ভুলটা কোথায় হয়ে যেতে পারে। বুঝতে পারলে আগের আর এটা অঙ্ক কিন্তু সেম, একটা রোদ দিয়ে একটা বড় বিন্দু দিয়ে, কিন্তু এখানে চাইছে আলাদা। এইটুকু শুধু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমার আজকের মোটামুটি সূত্র এবং অঙ্ক এই চ্যাপ্টার। এর বাইরে আর এখানে করার কিছু নেই, থিওরি গুলো একটু পড়বা, ঠিক আছে। ভালো থাকো, গুড নাইট।